এক্ষেত্রে এবার বললাম যদি ডান দিকে ঘুরে এদিকে দেখো, তাহলে এদেরকে আমরা বলছি কি চালু করবো কিভাবে? ঠিক আছে, দক্ষিণাবর্তী, আর এটাকে বলছি বামাবর্তী। তার মানে হচ্ছে একটা হচ্ছে ডান দিক দিয়ে ঘুরবে, মানে ঘড়ির কাটার দিকটা কিন্তু ডান দিক ঘুরবে, যেন দক্ষিণাবর্তী, আর একটা হচ্ছে বাঁ দিক ঘুরে, এটাকে বলছে বামাবর্তী। তাহলে একটা ডিস্টো রোটেটরি, একটা হচ্ছে লিভো রোটেটরি। ঠিক আছে, এইবার যেটা পরীক্ষায় আসে যে কার কোন দিকের ডাইরেকশান, সেই ডাইরেকশানের উপরে কিন্তু ওদের নামও হয়। সেটা কি একটু দেখিয়ে দিব? একটু এটা দেখলে কিন্তু অনেকটা কঠিন হয়ে যাবে, একটু পরে বলবো না, এটা পরে মানে সিলেবাসটা কভার করে। ওটা তোমাদের বেশি নাই তো, শুধু এইটুকু আসবে যে এটা প্লাস না মাইনাস। ঠিক আছে, তোমরা শুধু প্রথমটা দেখেই বলবো হচ্ছে প্লাস না মাইনাস। ম্যাক্সিমাম ক্ষেত্রে ডি প্লাসেই যে হবে ওরকম কিন্তু গ্যারান্টি নেই, ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু ডিগুলি প্লাসেই হয়। তো তোমরা নিচের থেকে যাবা, এটা দেখবো আমরা রোটেশন হচ্ছে প্লাস রোটেশনই হয়। ঠিক আছে, আচ্ছা হালকা করে বলি দিই, কয়েকটা প্রায়োরিটি গ্রুপ দিয়েই বলবো, বেশি মনে রাখতে হবে না, কারণ তোমাদের ইউপেকের সাথে নয়তো তোমরা গুণায় দিবে। ঠিক আছে, যার হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা আর আণবিক ভর যার বেশি হবে সেই ক্ষেত্রে এদের প্রায়োরিটি মনে রাখবা। আয়োডিন গ্রেটার দেন হচ্ছে ব্রোমিন, গ্রেটার দেন ক্লোরিন, গ্রেটার দেন হচ্ছে অক্সিজেন, NH2 গ্রুপ, কার্বন গ্রুপ, কার্বন এটা বা CHO এরকম এই গ্রুপগুলোই দেওয়া থাকে তো মেনলি। আর সব থেকে শেষে আমি পাবো কাকে? হাইড্রোজেন। এই কয়েকটা গ্রুপ দিয়েই তোমাদের দিবে। ঠিক আছে, এই কয়েকটা গ্রুপ, এটা হচ্ছে প্রায়োরিটি অর্ডার এখানে রোটেশনের জন্য। আর রোটেশন হবে সবসময় 1 থেকে 2, 2 থেকে 3। ঠিক আছে, এই রোটেশনগুলি হয়। একটু বলছি, বেশি বলবো না কিন্তু, খালি একটা ইলেকট্রিক অ্যাসিড দিয়ে বলবো, সিলেবাসটা শেষ হোক, তারপরে আছে। আর বাকি কিন্তু এটা বললে আবার বললে তো অনেক দেখো বললে অনেক বলতে হয়। ওইখানে আবার লিখে দিই গ্রেটার দেন CH3, যেহেতু C2H5 তারপর হচ্ছে CH3, এটা বলতেই হয়। দেখো এখানে সব থেকে প্রায়োরিটি দেখো এই ক্রম অনুযায়ী এই OH, আমি এটা পরে একদিন ফাঁকা দিনে একটু ডিটেলসে বলবো। হ্যাঁ, এই OH সব থেকে প্রায়োরিটি 1, তারপরে প্রায়োরিটি 2 এর, প্রায়োরিটি 3 এর। ঠিক আছে, রোটেশনটা কোথায় হচ্ছে তাহলে? এটা 1, এটা 2, এটা 3, তাহলে 1 থেকে 3 অবধি যাবে, এদিকে তো 3 আগে এসে পড়বে, এদিকে আসতে হবে, আর এই যে 4 নম্বর। ঠিক আছে, এই রোটেশনটা দেখো ঘড়ি কাটার উল্টা দিকে হচ্ছে, কিন্তু এখানে এই যে 4 নম্বর প্রায়োরিটি গ্রুপটা যখন এরকম তলের মধ্যে থাকবে তখন রোটেশনটা হয়ে যায় উল্টা হয়ে যাবে, তখন আর যদি ঘড়ির কাটার দিকে হয় থাক, এটা এখন বলছি না, এটা বলছি না, এটা বললে আরও কয়েকটা ভেরি গুড মেথড টানতে হবে এখানে, এই এটা সেগুলো বলতে হবে, এটা পরে বলবো টাকা নেই। এটা শুধু এইটুকু মনে রাখি, এটা আর রোটেশন। আর এইটুকু মনে রাখবো, আমি একটা যেটা বারবার বলছি যে ডি মানেই প্লাস, এইটুকু মনে রাখবো। ঠিক আছে, এবার যেগুলি ইম্পর্টেন্ট জায়গা সেগুলি একটু যাই। এবার আসি আমরা হচ্ছে আলোক সক্রিয়তা, আলোক নিষ্ক্রিয়তা কতগুলি জিনিসের উপর নির্ভর করে। আলোক নিষ্ক্রিয়তা, কারা কারা আলোক নিষ্ক্রিয় আর কারা কারা আলোক সক্রিয়। আলোক নিষ্ক্রিয় তাদেরকেই বলবো যাদের ক্ষেত্রে এই 3টা জিনিস থাকে। কি বোরিং লাগছে? আলোক নিষ্ক্রিয় 3টা জিনিসে আমরা দেখব, ওদের যদি ওরা 2-3টার যে কোনো একটা থাকে তাহলে যৌগটা হয়ে যাবে আলোক নিষ্ক্রিয়। 1 নাম্বার হচ্ছে প্রতিসাম্য তল, প্রতিসাম্য অক্ষ, আর হচ্ছে প্রতিসাম্য কেন্দ্র। সক্রিয় শ্রেণী বিভাগ, নিষ্ক্রিয়, এই 3টার মধ্যে যেটাই থাকবে, এই 3টার মধ্যে যে কোনো একটা থাকলেই আলো নিষ্ক্রিয় হয়ে যাবে। ঠিক আছে, যেরকম দেখো বোরন ট্রাইড, ত্রিকোণীয় সমতুলীয় গঠন। একটা জিনিস দেখো, এই বোরন ট্রাইফ্লোরাইডটা যদি আমি এটার মধ্যে দিয়ে যদি আমি ইলেকট্রিসিটি পাঠাই, এর আমি অপটিক্যাল রোটেশন বুঝবোই না, তলের কোনো রকম রোটেশন বুঝবো না। তুমি কিন্তু 120 ডিগ্রি ছিল না বন্ধন কোণ, তাহলে তলের মধ্যে থাকবে, তলের উপরের দিকে থাকবে। এর যে রোটেশন হবে, নিষ্ক্রিয়তা মানে কি, আমি এর যে আলুর তলটাকে ঘুরাচ্ছি এটা বুঝতে পারবো না, সোজা কথা। দেখো তাহলে এর মধ্যে দেখো এই বোরনটাকে যদি আমি ফোকাস করি, তাহলে এর থেকে দেখো এই ডিস্টেন্স সমান, এই ডিস্টেন্স সমান, এই ডিস্টেন্স সমান,
তাহলে এটাকে আমি কি বলতে পারি? একটা প্রতিসাম্য কেন্দ্র বলতে পারি না? প্রতিসাম্য কেন্দ্র থাকছে, আমি একদমই সহজ এক্সাম্পল দিয়ে করছি। দেখো প্রতিসাম্য কেন্দ্র থাকছে, এই জন্য কী হচ্ছে, এই কিন্তু আলোক নিষ্ক্রিয়। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, দেখো পরীক্ষায় আসে, এটা হচ্ছে টার্টারিক অ্যাসিড। টার্টারিক অ্যাসিড খুব মজাদার, টার্টারিক অ্যাসিড বারবার দেখবা থাকবে। তেঁতুল কোথায় থাকে? তেঁতুলে কী থাকে? টার্টারিক অ্যাসিড। আর ওই টার্টারিক অ্যাসিডটাই হচ্ছে কী করে এখন কোথায় মিশায় দেয়? ফুচকার জলের মধ্যে, তাই তো? তাহলে টার্টারিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিডের সংকেতটা একটু দেখে নাও। CH COOH, টার্টারিক অ্যাসিড দেখে না সংকেতটা, COOHই আছে ওইটা। দেখো তো টার্টারিক অ্যাসিডের সংকেতটা, COOH আছে না দুই দিকেই? হ্যাঁ ঠিক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টার্টারিক অ্যাসিড দুই দিকে COOH আছে, ঠিক আছে? এটা হচ্ছে টার্টারিক অ্যাসিড, এটা টার্টারিক অ্যাসিড। COH গ্রুপ আছে দুইটা, CHOH, COOH। এই টার্টারিক অ্যাসিডের তাহলে আমরা দেখো এখানে কাইরাল কার্বন কোনটা কোনটা, একটু বলো কাইরাল কার্বন কোনটা কোনটা বলো তো? আমি বলে দিই, দেখো মাঝখানে দুইটাই কাইরাল কার্বন, দেখো HOH COH আর এখানে বাকি হাত, ঠিক আছে? নিচে একটা COH, দেখা যাচ্ছে না, লাগবে না ছাড়। ঠিক, এর থেকে বুঝতে পারছো এর গঠনটা? ফিশারে আঁকলাম না, ফিশারটা গন্ডগোল লাগতেছে। এই যে কার্বনগুলি স্টার দিলাম না, এই কার্বনগুলি, এই কার্বনগুলি তুমি হাতগুলো খুলে খুলে লিখো, দেখো এরকমই আসবে। ঠিক, এটাকে ঘুরাই দিলাম, এটাকে এরকম ঘুরাই দিলাম, তাহলে COH উপরে, COH নিচে, বাকি দিয়ে চেরা জাস্ট খুলে লিখবে, টু ডাইমেনশনাল প্রবলেম, ঠিক আছে? একদম ফিশার খুব সহজ, একদম ওয়ান অফ দি মোস্ট ইজিয়েস্ট বলতে পারো ফিশার। দেখ এটা একটা কাইরাল কার্বন, এটা একটা কাইরাল কার্বন, কাইরাল না? আচ্ছা, এই টার্টারিক অ্যাসিডটা ডি না এল বলো তো? ডি, দেখো ডান দিকে আছে, ঠিক আছে? এবার এখানে খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, দেখো এটাও কাইরাল কার্বন, এটাও কাইরাল কার্বন, তাহলে এটা কি আলোক সক্রিয় হওয়ার কথা? হ্যাঁ, আলোক সক্রিয় হওয়ার কথা, কিন্তু এটা আলোক নিষ্ক্রিয়। কেন বলবো? না, কেন্দ্র নাই। দেখো এখানে প্রতিসাম্য কেন্দ্র কই থেকে পাচ্ছ? এখান থেকে তুমি যাও, এই দূরত্ব যাও OH আছে, এই দূরত্ব যাও H আছে, এই দূরত্ব যাও COH আছে, আর এই দূরত্ব যাও একটা বড় গ্রুপ, মানে প্রতিসাম্য কেন্দ্র নাই। প্রতিসাম্য অক্ষ আছে, অক্ষ আমরা XYZ তিনটা অক্ষ আঁকি। অক্ষ মানে কি? আমাদের এই যে অক্ষ, এই তিনটা অক্ষ, আমরা যদি অক্ষ বরাবর দেখি যে অক্ষের এই প্রতিসাম্য মানে কি? অক্ষের এই পারেও যা আছে, এই পারেও তাই আছে। তল মানে কি? একটা তল দেখবো, দেখবো এই তলের উপরের দিকে নিচের দিকে একই রকম জিনিস আছে। আর প্রতিসাম্য কেন্দ্রের কথা তো বললাম, প্রতিসাম্য কেন্দ্রের আরও এক্সাম্পল আছে, আমরা পরে আসবো, তো কঠিন হয়ে যাবে। প্রতিসাম্য কেন্দ্র থেকে সব দিকে সমান আছে কিনা, এটা কিন্তু এই দিকে সমান আছে, এটাকে বলবো কেন্দ্র। এটা হচ্ছে অক্ষ, আর এটা হচ্ছে বললাম তল। এই ক্ষেত্রে দেখো টার্টারিক অ্যাসিড খুব মজাদার, মানে পরীক্ষায় আসেই আসে। দেখো এই টার্টারিক অ্যাসিড কেন্দ্র নাই, অক্ষ, তুমি অক্ষ ভাবো, অক্ষ নাই। এই অক্ষের উপরে দিকে নিচে একই রকম না, এই অক্ষের এই দিকে একই রকম নাই, কিন্তু দেখো এই জায়গাটার মধ্যে একটা দেখো এই তল, এই তলের উপরে আর নিচে কি একই জিনিস আছে না? এই তলটা, এই তলটা কি হয়ে যাচ্ছে? দেখো প্রতিসাম্য তল, ঠিক আছে? তাহলে এই যে তলটা থাকার জন্য এটা কি হয়ে যাচ্ছে? আলোক নিষ্ক্রিয়। এটাকেই বলে হচ্ছে
যাদের কাইরাল কার্বন আছে, কাইরাল কার্বন বর্তমান কিন্তু আলোক নিষ্ক্রিয়। কাইরাল মানেই তো অপ্রতিসম কার্বন। আমরা কি জানতাম যে এটাও অপ্রতিসম, এটাও অপ্রতিসম, তাহলে 100% অপ্রতিসম হবে যৌগটা। কিন্তু এই গঠনাকৃতি দেখাচ্ছে কি এর হচ্ছে কাইরাল কার্বন আছে কিন্তু এই আলোক কি নিষ্ক্রিয়। কেন? কারণ এর মধ্যে হচ্ছে এই তিনটা কন্ডিশনের একটা কন্ডিশন স্যাটিসফাই করে গেল, একটা তল আছে, তার মানে কি একটা কন্ডিশন স্যাটিসফাই করে গেল, এর জন্য আলোক নিষ্ক্রিয়। এদের বলে হচ্ছে মেসো যৌগ। মেসো, আমাদের যে মেসো হয় তারা, এর জন্য এটার নাম হচ্ছে মেসো টার্টারিক অ্যাসিড। খুব ইম্পর্টেন্ট কিন্তু, ভেরি 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে? হ্যাঁ, কিন্তু এদের ডিএল পেয়ারগুলো আবার কিন্তু আলোক সক্রিয়। দেখো এবার এখান থেকে একটু আমরা অন্য কনসেপ্টে চলে আসি। এবার আসবে হচ্ছে এনানসিয়াম আর ডায়াস্টেরিয়াম। আচ্ছা স্যার, যদি ওই তিনটা কন্ডিশনই থাকে কোনো ইসের মধ্যে, তিনটা আরও ভালো আলোক নিষ্ক্রিয়, আরও ভালোভাবে আলোক নিষ্ক্রিয়, আরও ভালোভাবে নিষ্ক্রিয়। আমাদের দেহের যেমন চামড়াটার সাথে কি ওগুলো প্রতিসাম্য সব বলছি তো, বলবো তো, আমি জানি না কি স্যার, ধৈর্য হারাচ্ছি। পরে আছে। এবার দেখ, আমি এই মাঝখানে একটা আয়না বসাচ্ছি। আমি আগে কিন্তু আয়নার গল্প বলছিলাম, এখনই আসবো আয়না। এইখান দিয়ে আমি আয়না বসাচ্ছি, এদিকে যা আছে এদিকে তাই আছে, তাহলে প্রতিসাম্য। এটাই তো আরও আসবো। এবারে এনানসিয়াম আর ডায়াস্টেরিয়াম আর এইবার দেখবো কে কত আয়নাতে মুখ দেখে, এইবার আমি বলবো। ধরো ঋত্বিকার এইখানে একটা গোটা, তাহলে আয়নাতে কোথায় দেখবে ও? এই পাশে দেখবে। দেখো একদম প্র্যাকটিক্যালি লজিক। কেন বলো তো? তোমাদের যদি আমি শুধু ফটো দিয়ে এই খাতায় দেখাই না, মনে থাকবে। তাহলে এইখানে ধরো একটা দাগ, এই দাগটা দেখবো আমি আয়নাতে গিয়ে এইখানে, তাহলে দেখো এইবার দেখো কত সুন্দর কেমিস্ট্রি, কত মানে কতটা মজার এটা দেখো। তাহলে আমি দেখছি এটা এখানে, এখানে যদি একটা আয়না বসাই, এবার বইয়ের পড়াগুলোর সাথে একটু মিলে, তাহলে এবার কীভাবে কীরকম পাবো? এটা তো আমি আয়না বসাইলাম জন্য, বাদ দাও, আয়না ছিল না। এবার বলো, বাদ দাও, আমি এই যৌগটা আমি জানি না, ধরো এটার কোনো প্র্যাকটিক্যাল এক্সিস্ট নেই, এই দুইটা যৌগ। তোমাকে এই গঠনটাও লিখলাম আমি, এই গঠনটাও লিখলাম। কেন? কারণ দেখো এটা ডি যৌগ, এটা এল যৌগ, এটা ডি, এটা এল, এটা ডি টার্টারিক অ্যাসিড, এটা এল টার্টারিক অ্যাসিড বলতে পারি। আমি তোমাকে পাশাপাশি এরকম একটা যৌগ লিখে দিল, এই একটা এই একটা, ডি টার্টারিক অ্যাসিড, এল টার্টারিক অ্যাসিড। এদের মধ্যে কোনো সম্পর্ক পাচ্ছ? ডি আর এল, এই দুটো সম্পর্কের মধ্যে কোনো সম্পর্ক পাচ্ছ? মৌবনি পাচ্ছ? এই গঠনটার এই গঠনটার মধ্যে কি সম্পর্ক? দেখো এটার মিরর ইমেজ, দর্পণ প্রতিবিম্ব। এই দর্পণ প্রতিবিম্ব না, যদি দুইটা গঠনের মধ্যে দর্পণ প্রতিবিম্ব সম্পর্কযুক্ত হয় তাহলে একটার একটা আইসোমার। সেটা কি আইসোমার? এনানসিওমার। দেখো এই গঠন আর এই গঠন, এই দুজনের মধ্যে একটা দর্পণ প্রতিবিম্ব সম্পর্ক আছে, তাহলে এটা আরেকটা কি? এনানসিওমার। এইবার দেখো এটা গঠন নম্বর 1 দিলাম, এটা গঠন নম্বর 2। এইবার আসি বলো, এই দুটা এটা কি দর্পণ প্রতিবিম্ব সম্পর্কযুক্ত? না হ্যাঁ,
আরে একই করতেছে। একই তো দর্পণ দুটো তুমি একই গঠন লিখলা, হ্যাঁ এখানে দর্পণের কোনো ব্যাপারই না। না কিন্তু এগুলো কাটাকাটি বলো এবার। এটা তো তাহলে পুরোটা রাত থেকে হবে না তো হবে হ্যাঁ, হবে না। কোনো সম্পর্ক যুক্ত হচ্ছে, দর্পণের কোনো সম্পর্ক হচ্ছে? দেখো সবগুলি গ্রুপ কিন্তু সেম সেম লিখছে, কিন্তু একই না, একই না, একই। এটা কিন্তু মেসোটার্টারিক অ্যাসিড লিখলাম, হ্যাঁ এটা মেসোটার্টারিক অ্যাসিড। এটা কি মেসোটার্টারিক অ্যাসিড? এটা এটা এল টার্টারিক অ্যাসিড। এটা এল টার্টারিক অ্যাসিড আর এটা মেসোটার্টারিক অ্যাসিড। এটা মেসোযৌগ আর এটা হচ্ছে এল টার্টারিক অ্যাসিড। দেখো এই কিন্তু এর দর্পণ প্রতিবিম্ব সম্পর্কযুক্ত না। তো যাদের মধ্যে যদি দর্পণ প্রতিবিম্ব সম্পর্কযুক্ত হয়, সম্পর্কযুক্ত যদি হয়, তাহলে আমরা বলবো হচ্ছে এনানসিওমা। কিন্তু এদের মধ্যে দেখো দর্পণ প্রতিবিম্ব সম্পর্কযুক্ত নয়। সম্পর্কযুক্ত নয়, তাহলে এদের আমরা কি বলছি? ডায়াস্টেরিওমা। বুঝতে পারছো? এর থেকে বুঝতে কোনো অসুবিধা আছে? দেখো এর সাথে কিন্তু দর্পণ প্রতিবিম্ব সম্পর্ক নেই, কিন্তু এইটা সরাই দাও। দেখো এর দর্পণ প্রতিবিম্ব এটা, তাহলে এরা কি হচ্ছে? আর এরা একজন আরেকজনের উপরে উপরিপাতযোগ্য। উপরিপাত কীরকম? এই একটা হাত, এই একটা হাত, তাহলে এই হাতের কী বলো তো? দর্পণ প্রতিবিম্ব। তাহলে এটা কিন্তু এনানসিওমা। আর এটা যখন আমি এরকম উপরিপাতযোগ্য হচ্ছে, উপরিপাতযোগ্য বলতে কী বলছে বলো তো? একদম কমপ্লিটলি মিলা যাবে। কিন্তু এটাকে যদি আমি 180 ডিগ্রি হাতটাকে ঘুরাই নিই, তাহলে এটা কিন্তু উপরিপাতযোগ্য। এনানসিওমাগুলো কিন্তু উপরিপাতযোগ্য হয়। পরস্পর উপরিপাতযোগ্য এবং দর্পণ প্রতিবিম্ব সম্পর্কযুক্ত যারা হবে তারা হচ্ছে একজন একজনের এনানসিওমা। আর এদের ক্ষেত্রে কিন্তু দেখো এ যদি ওইদিকে বেঁকে থাকে তাহলে ও ওইদিকে বেঁকে থাকে। এদের দুজনের মধ্যে কখনো মিল আনা সম্ভব না। দুজন শত্রু হচ্ছে কি? ডায়াস্টেরিওমা। আর বন্ধু হইলে ঠিক আছে। যেরকম মিষ্টি বাড়ির থেকে আসার আগে মুখ দেখে আসে তো ডলিকে মনে করলো তোর আর মুখ দেখতে হবে না, ঠিক আছে, ঠিক আছে। তাহলে এনানসিওমার আর ডায়াস্টেরিওমার বোঝা গেল। যদি দর্পণ প্রতিবিম্ব সম্পর্কযুক্ত তাহলে কিন্তু খুব ভালো করে গঠনগুলো দেখতে হবে যে কোনটার ক্ষেত্রে কোনটার দর্পণ প্রতিবিম্ব সম্পর্কযুক্ত আছে কিনা। তোমাকে এরকম 4টা গঠন দিবে, বলবে কি যে কোনটা কার ডায়াস্টেরিওমার, কোনটা কার এনানসিওমার। একটু ভালো করে লক্ষ্য করতে হবে। একদম গোটাটাই চোখের ব্যাপার। এখানে তোমরা চোখের ব্যাপার বুঝতে পারলে, তাহলে কেমিস্ট্রিতে চোখ কোথায় লাগবে? তাহলে ডিএল বোঝা গেল, মেসোযৌগ বোঝা গেল। এই যে এই ডি আর এল, ডিএল এরা কিন্তু আলোক সক্রিয়। এটা দেখো মেসো হয়ে গেল, এনানসিওমার হয়ে গেল, ঠিক আছে। মেসো নিষ্ক্রিয়, কিন্তু আমি বলছি এদের এনানসিওমার ডায়াস্টেরিওমার সম্পর্ক। এবার দুটা ঘটনাকে দেখি তোমরা কতটুকু বুঝছো, তাহলে আমি বুঝে যাবো। বুঝতে পারছো না? বইটা দেখি বইটা খোলা ছিল তো বলে বইটা দেখবি না, বলছি বই কিছু বুঝতেছি না। আমার এখানকার যা অবস্থা হচ্ছে রাতে। এটা দেখেন
1 নাম্বার গঠন, 2 নাম্বার গঠন, 3 নাম্বার গঠন। বলো কোনটার সাথে কার কি সম্পর্ক? কোনটা কোনটা ডায়াস্টেরিওমার? এটা আর এটা আরে আমার কান বেড়ে গেল। তাহলে দেখো 1,3 প্লাস আর কোনটা কোনটা? 2 আর 4। দেখো 2 আর 4 এটা কি? মৌবনে বুঝতে পারছো? স্যার এটা এইচ নাকি? কোনটা? ওই যে 1 নম্বরে? H। আচ্ছা। বুঝতে পারছো? নাহলে তো কেন হবে না। হুম। দেখো কেন? কারণ এটার মিরর ইমেজ এটা, আবার এটার মিরর ইমেজ এটা, তাই না? এখানে এটা বসায় দাও, দেখো এটার মিরর ইমেজ এটা, ঠিক? তাহলে এর জন্য এই 1 আর 3 আর 2 আর 4 হচ্ছে পরস্পরের এনার্সিওমার। আবার তাহলে ক্রস কম্বিনেশন দেখো ডায়াস্টেরিওমার হয়ে যাবে। হ্যাঁ। তাহলে এটার এটা কি দেখো ডায়াস্টেরিওমার। তাহলে 1 2 1 2 হচ্ছে 1 2 প্লাস, হ্যাঁ হতে পারে 3 4 কমা আর হচ্ছে 1 4। ক্রস প্রোডাক্টের মতো। এগুলি হচ্ছে দেখো ডায়াস্টেরিওমার। মৌবনে বোধহয় একটু বুঝতে অসুবিধা হলো এই জায়গাটা। আরেকবার করে এর দর্পণ প্রতিবিম্ব এটা দেখো, এর ওইচ ডান দিকে আছে, এখানে চলে আসলো বাঁ দিকে। এর ওইচটা বাঁ দিকে ছিল, এটা হয়ে গেল ডান দিকে। দেখো তাহলে এর দর্পণ প্রতিবিম্ব এটা। তাহলে 1 আর 3 হয়ে গেল কি এনানসিওমার। এর জন্য আমরা বলছি 1 আর 3 এনানসিওমার। এবার দেখি আরও এরকম এনানসিওমার আছে কিনা। 1 আর 3 দেখো, এর ওইচ ডান দিকে, এর ওইচ বাঁ দিকে, ঠিক আছে, দর্পণ প্রতিবিম্ব ওইটুকু। কিন্তু এর এইচ ডান দিকে, এর ওইচ বাঁ দিকে, তার মানে এটা দর্পণ প্রতিবিম্ব হচ্ছে না। তার মানে 1 আর 2 এর মধ্যে কি সম্পর্ক? ডায়াস্টেরিওমার। এর জন্য 1,2 হচ্ছে ডায়াস্টেরিওমার। দেখি আরও ডায়াস্টেরিওমার আছে কিনা। 1 সাথে 3 এর কম্বিনেশন করি। ও 1 আর 3 তো এনানসিওমার। তাহলে 1 আর 4 দেখি, 1 আর 4 কী গল্প আছে। দেখো 1 এর হচ্ছে ওইচ দুটো একই দিকে, আর এর ওইচ দুটো 2 দিকে, তার মানে দর্পণ প্রতিবিম্ব সম্পর্ক নাই। তাহলে এই 1 4ও আমার কি ডায়াস্টেরিওমার। 2 4 মধ্যে কি সম্পর্ক ছিল? এনানসিওমার। তাহলে এখানে ডায়াস্টেরিওমারের কম্বিনেশন দেখে লাভ নেই। 2 আর 3 দেখো, 2 এ ওইচ দুটোই বাদ দিকে, আর এটা দুটো 2, তাহলে 2 3 হচ্ছে কি ডায়াস্টেরিওমার। এবার 3 আর 4 এর মধ্যে কম্বিনেশন দেখি, এর ওইচ দুটো 2 দিকে, এর ওইচ দুটো একই দিকে, তাহলে এটা কি হচ্ছে বোঝা গেল। তাহলে এনানসিওমার ডায়াস্টেরিওমার নিয়ে আর জীবনে ভুল হবে না তো। আচ্ছা, এইবার এখানে একটা এক্সাম্পল বললাম হচ্ছে টার্টারিক অ্যাসিড, যার কিনা কি আছে কাইরাল কার্বন থাকা সত্ত্বেও কিন্তু আলোক নিষ্ক্রিয়। এটা কিন্তু আলোক নিষ্ক্রিয়, খুব ইম্পর্টেন্ট। যা কাইরাল কার্বন নাই আছে, অথচ হচ্ছে কি আলোক নিষ্ক্রিয়। এইবার আমরা করব হচ্ছে কাইরাল কার্বন নাই তা সত্ত্বেও আলোক সক্রিয়। এবার দেখব হচ্ছে কাইরাল কার্বন থাকা সত্ত্বেও, সরি কাইরাল কার্বন নেই তবুও কাইরাল কার্বন থাকলে আলোক সক্রিয় হবে। স্পেশাল কেস বললাম তো। কাইরাল কার্বন মানে কি? কাইরাল মানেই হচ্ছে অপ্রতিসমতা। কাইরাল কার্বন মানেই হচ্ছে অপ্রতিসম কার্বন। আর অপ্রতিসম কার্বন তো তলটাকে তো ঘুরবেই, আর ঘুরলে তো আমরা বুঝতেই পারবো, কারণ চারদিকে তো 4 রকম আছে। এবার 2টা যদি একই রকম থাকে তাহলে এর ঘূর্ণনটা আমরা বুঝতে পারি না ভালো করে, এর জন্য এগুলোকে বলে একাইরাল। ঠিক আছে, যদি একই রকম থাকে 2 দিকে ঘুরলে বুঝতে পারবো না, ঠিক। আচ্ছা, এটার এক্সাম্পল খুব খুব মনেই রাখবা এটা। 1,3 প্রোপাডাইইন, ঠিক আছে। সরি 1,3 ডাইক্লোরো 1,3 ডাইক্লোরো প্রোপাডাইন, সংকেত 1, প্রোপাডাইন। তাহলে প্রোপ কথাটা আছে, তাহলে 3টা কার্বনকে কী করব? 1 লাইনে লিখলাম
তাহলে প্রপার ডাই ইন, তাহলে ডাই ইন মানে বুঝতেই পারছো এখানে ডাই ইন কোন দিকে হবে, এই দুইটার মধ্যে ডাই ইন হবে। তাহলে 1,3 ড্রাই ক্লোরো, তাহলে এইদিকে একটা ক্লোরিন, ঠিক আছে, আর বাকি হাতগুলো হাইড্রোজেন দিয়ে দাও। তাহলে এটা কত হবে CH, এটাও CH। এই গঠনটা এটা কি করে হচ্ছে আলোক সক্রিয় আর আলোক নিষ্ক্রিয় হচ্ছে একটু দেখি, ঠিক আছে। সাধারণ সাধারণ এই সাধারণ নাম হচ্ছে না জন্যই তো সাধারণ নাম নিয়ে একটা কথা বলবো তোমাদের, ভালো কথা মনে করছো, লিখে রাখি পরে ভুলে যাবো, না কথা মনে থাকে না। দিলেই হলো, এই একটা গঠন, ঠিক আছে। দেখো এখানে হচ্ছে 2 ডাইমেনশনাল লিখলাম, এখানে কীভাবে থাকে, এটা তলের মধ্যেই থাকে, কিন্তু এর পরের তলটা গিয়ে দেখো একটা হচ্ছে তলের উপরের দিকে চলে যায়, একটা তলের নিচের দিকে চলে যায়। এই গঠনটা অনেক সময় আঁকতেও বলে। তাহলে যদি এর আমি দর্পণ প্রতিবিম্ব করি তাহলে কীরকম হবে এর গঠনটা? এর থেকে কি লোড হয়ে যাচ্ছে বেশি নাকি? একটু জল খায় নাও, ঠিক হয়ে যাবে, ব্রেনটা একটু রেস্ট পাবে। আচ্ছা দেখো, তাহলে এই 1,3 ডাইক্লোরো প্রোপা ডাই ইন, তাহলে বললাম যে একটা হচ্ছে তলের উপরের দিকে, একটা তলের নিচের দিকে। এখন যদি এটা দর্পণ প্রতিবিম্ব নেই তাহলে কীরকম হবে? তাহলে যেটা তলের উপরের দিকে ছিল সেটা তলের নিচের দিকে চলে যাবে, আর যেটা তলের উপরে ছিল সেটা তলের নিচের দিকে, আর নিচেরটা তলের উপরের দিকে। তাহলে বুঝতেই পারছো লজিকটা, দেখো একদম সুন্দর লজিক। ঠিক আছে, তাহলে বুঝতে পারছো তো? কারণ দেখো এটা তলের উপরে একটা, তলের নিচে একটা, তাহলে এটা দর্পণ প্রতিবিম্ব নিলে আমরা কী করে দেবো? একটা তলের উপরের দিকে তলটা, একটা নিচের দিকে চলে গেল, মানে পুকুরের পাড়ে দাঁড়াইলে যেরকম হয়, পুকুরের পাড়ে দাঁড়াইলে কেমন হয় নিজের প্রতিবিম্বটা, বুঝতে পারছো তো ঘটনাটা? তাহলে এই হচ্ছে আমার 1,3 ডাইক্লোরো প্রোপা ডাইন। এটার মধ্যে কিন্তু কাইরাল কার্বন নাই। দেখো এখানে কাইরাল কার্বন আছে কোথাও? দেখো কাইরাল কার্বন পাচ্ছ যে একটা কার্বনে চারটা হাতে চারটা আলাদা জিনিস আছে, এটা তো ডবল বন্ডেড হয়ে আছে, চারটা আলাদা হাতে থাকার তো কোনো চান্সই নাই। কিন্তু এর মধ্যে কোনো প্রতিসাম্য তল নাই, এটা অপ্রতিসাম্য তলের জন্য এই ঘটনাটা ঘটে। এটা খুব ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এটা মাঝে মধ্যে পরীক্ষা দিয়ে। এইটা আর যেটা বললাম মেসোটার্টারিক, এটা প্লাস মেসোটার্টারিক আছে, মেসোটার্টারিক, এটা ঠিক অপোজিট, অ্যান্টোনিমস মনে থাকবে। মেসোটার্টারিক অ্যাসিডটা কি? তাহলে এই কাইরাল কার্বন আছে তা সত্ত্বেও কিন্তু আলোক নিষ্ক্রিয়, কারণ হচ্ছে এর মধ্যে একটা প্রতিসাম্য তল থাকে। কারণটা অনেক সময় হয়তো এমসিকিউ দেয় যে মেসোটার্টারিক কেন হচ্ছে তোমার আলোক নিষ্ক্রিয়। অপশন নাম্বার এ, প্রতিসাম্য কেন্দ্র, প্রতিসাম্য তল, প্রতিসাম্য অক্ষ, আর অথবা বলতে পারবে যে অ্যাকাইরাল। ঠিক আছে, তাহলে বুঝতে অসুবিধা নাই এইটুকুতে। জ্যামিতিক আলোকীয় সমবয়বগুলির যখন দুইটারই হচ্ছে 50-50% থাকবে তখনই আমরা বলবো এদেরকে রেসমিক মিক্সচার। মনে থাকবে কি 50-50 থাকে, একদম সমান সমান থাকলে তখনই আমরা বলবো রেসমিক মিক্সচার, নাহলে কিন্তু রেসমিক বলবো না। যদি বলে যে ল্যাকটিক অ্যাসিডের রেসমিক মিশ্রণ আছে তাহলে আমরা কি বলবো? তাহলে প্লাস আইসোমার 50%, মাইনাস আইসোমার 50%, ঠিক আছে। তাহলে ল্যাকটিক অ্যাসিড প্লাস মাইনাস। অনেক সময় এরকম বলে যে ল্যাকটিক অ্যাসিডের রেসমিক মিশ্রণে প্লাস আইসোমারের পার্সেন্টেজটা কত? 25%, 50%, 75%, 90%, তার মানে 50%। এগুলো তো মিনিমাম পার্সেন্টেজ থাকেই, ঠিক আছে। এবার কখন এরকম প্লাস কখন মাইনাস হবে এটা যখন আমরা ক্রিয়া কৌশল করব তখন আমরা দেখব।
SN1 SN2-তে। ঠিক আসবো আসবো। যদি একই রকম গ্রুপ যদি তলের একই দিকে থাকে তাহলে এটা বলবো আমরা সিস, অথবা বলবো হচ্ছে জেড। আর যদি একই রকম গ্রুপ দেখো এটা তলের উপরের দিকে একটা তলের নিচের দিকে, তাহলে এটাকে বলবো ট্রান্স বা ই। উচ্চারণটা জানি কি হয় কি জোরসম্যান নাকি একটা কি, আগে উচ্চারণ করতে হবে। ও গ্রিক এগুলো ফরাগুলো বাদ দাও, ঠিক আছে, মনে থাকে না। আর এটা কি ইন্ট্রোজেন একটা কিছু, তো যাই হোক যদি একই রকম থাকে দেখো এবার এখান থেকে দেখো সিস বিউটুইন, আর বললো ট্রান্স বিউট টু ইন। তাহলে বিউটুইনের সংকেতটা কি বলো তো ঋত্বিকা? বিউটিন, বিউটুইন কিন্তু, হ্যাঁ টুইন। তাহলে CH3 CH ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH3, তাই তো বিউটুইন না? হ্যাঁ, তাহলে বিউটুইনটাকে আমরা ডবল বন্ডটাকে কী করলাম, একটা তলে রেখে দিলাম, এদিকে একটা এদিকে একটা। তাহলে মৌবনি বলো যখন আমি সিস করব তখন CH3গুলো কোথায় দিব? যে কোনো এক সাইডে, হয় উপরে নয় নিচে। তাহলে উপরে যদি ও বলছে উপরে দিয়ে দিলাম, তাহলে এটা হচ্ছে সিস, আর এদিকে কী আছে হাইড্রোজেন। তাহলে এটাকে আমরা বলছি কি সিস, আর এটাকে কি বলছি আমরা? তাহলে এটাকে বলছি আমরা ট্রান্স। তাহলে এটা সিস, এটা ট্রান্স, এটা ট্রান্স টু বিউটিন, এটা সরি ট্রান্স বিউট টুইন, একটা হচ্ছে সিস বিউট টুইন। বুঝতে পারছো? তাহলে এই ক্ষেত্রে দেখো এই সিস টু বিউটিন আর ট্রান্স টু বিউটিন এর পার্সেন্টেজ দেখা যায় যে 30%, এর পার্সেন্টেজ দেখা যায় 70%। কেন? যে এই জ্যামিতিক সমবয়বটার এই উদ্দেশ্যটা কেন? কারণ এই 30% এই 70%। কারণটা হচ্ছে যে এই অবস্থায়ও বেশি থাকতে চায় না। কেন? কারণ এই সিসের মধ্যে দেখো দুইটা পাশাপাশি গ্রুপ হচ্ছে কী করে পরস্পরকে ঠেলাঠেলি করতে থাকবে। ঠেলাঠেলি করলে কী হচ্ছে? এদের মধ্যে রিপালশন হয়, আর তাহলে এই যৌগটার স্থায়িত্বটা কী হয়? কম। এর জন্য এটা দ্রবণে আমরা 30% পাই, আর এটা যেহেতু স্টেবল বেশি, এটা মোর স্টেবল। কারণ এর দেখো দুইটা বড় বড় গ্রুপ ফার অ্যাপার্ট। এবার ঋত্বিকার পাশে যদি আমি একজন মোটা একজন কাউকে বসাই দিই তাহলে কীরকম মনে হবে? মোটা না যদি মোটি বসাই তাহলে কী হবে? তাহলে ঠেলাঠেলি লাগবে। তো এখানে সিসের মধ্যেও এরকমই হয়, দুইটা বড় বড় গ্রুপ, সিএসটি দুইটা বড় বড় গ্রুপ, বাল্কি গ্রুপ, এগুলি পাশাপাশি থাকলে কী হচ্ছে? ঠেলাঠেলি লাগে। তাই এর জন্য এর এনার্জিটা কী হয়ে যায়? হাই এনার্জেটিক হয়ে যায়। যদি আমি কার্ভ দেখি, এরকম যদি দেখি, তাহলে এটা হচ্ছে ট্রান্স টু বিউটিন, এটা এনার্জি কার্ভ, এটা হচ্ছে সিস টু বিউটিন, সরি এটা ট্রান্স, আর এটা হচ্ছে সিস, এটা এনার্জি কার্ভ। ঠিক আছে, অর্থাৎ ট্রান্সের হচ্ছে এনার্জিটা কী হচ্ছে? কম, আর সিসের এনার্জিটা বেশি। এটা তাহলে মোর লেস স্টেবল, এটা হচ্ছে এটা মোর স্টেবল, এটা হচ্ছে লেস স্টেবল। এর জন্যই পার্সেন্টেজ দিয়ে বলছে, এটা 30%, এটা 70% থাকবে। ঠিক আছে, এইবার কথা হচ্ছে যদি একই রকম গ্রুপ, এই সিস ট্রান্সের একটা সীমাবদ্ধতা আমরা পাবো। দেখো আমরা এখানে জেড আর ই বলছি, এই জেড ই এর কনসেপ্ট কখন আসে? যখন দেখছি এইরকম একই রকম গ্রুপ না কিন্তু আলাদা আলাদা গ্রুপ, তখন কি করব? ধরো এরকম আছে, এখন কি বলবো আমরা? এইরকম অবস্থায় আমরা কি বলবো বলো? এরকম অবস্থায় আমরা কি বলবো? কোনটাকে সিস বলবো, কোনটাকে ট্রান্স বলবো? দেখো এইখানে দেখো হাইড্রোজেন হাইড্রোজেন ব্রোমিন ক্লোরিন, তাহলে বড় বড় দুইটা গ্রুপ বা একই ধরনের দুইটা গ্রুপ কি আছে? একই দিকে আছে, তখন আর সিস ট্রান্স বলবো না, তখন এটাকে বলবো হচ্ছে জেড। কারণ সবগুলি এখানে আমরা সিসও বলতে পারি, কারণ এখানে যেহেতু দুইটা একই রকম হাইড্রোজেন,
কিন্তু এখানে দুইটা একই রকম গ্রুপ না, আলাদা আলাদা গ্রুপ, এর জন্য এটাকে আমরা বলবো সিস। ধরো এটাকে একটু চেঞ্জ করে দিই, হাইড্রোজেনটাকে চেঞ্জ করে CH3 করে দিই। ঠিক আছে, তাহলে দেখো দুইটা একই রকম গ্রুপ, একই দিকে আছে হ্যালোজেন দুইটা, এর জন্য এটাকে আমরা বলছি কি জেড। কিন্তু এই ক্ষেত্রে কী করবো, দেখো দুইটা একই রকম গ্রুপ, দেখো ফার অ্যাপার্ট, তাহলে এটাকে কী বলবো, কি ঋত্বিকা কী বলবো? ঋত্বিকার জন্যই মেনলি আছে এই ক্লাসটা, বলো কী বলবো, কারণ আগের দিনে যেটা বলে দিয়েছি এটা বলে দিই, এটা বলছি, বলো 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 এটা কী করবো? বলো। না ওই বলবে, সিস বলবো না ট্রান্স বলবো, ওইটুকু বলো তাইলেই হবে। সিস হলে জেড হবে, ট্রান্স হলে ই হবে, বলো। অবশ্যই ট্রান্স, দেখো দুটো একই রকম গ্রুপ কিন্তু অপোজিটে আছে, এর জন্যই কিন্তু এটাকে আমরা বলবো কি ট্রান্স বা ট্রান্স। এটাকে আমরা এখন ডাইরেক্টলি কি বলতে পারি, ই। কেন আমরা এটাকে ট্রান্স এখন বলবো না, কারণ এখানে ব্রোমিনটাও একটা গ্রুপ আছে, যেটা কিন্তু একটা বড় গ্রুপ, কিন্তু একই রকম গ্রুপ দুইটা ফার অ্যাপার্ট, এর জন্য এটাকে আমরা বলছি ই। বুঝতে কোনো অসুবিধা আছে? তাহলে একদম একদম শেষ পর্যায়ে চলে আসছি আমরা হচ্ছে আলোকীয় সমবায় কিন্তু। ঠিক আছে, এখান থেকে যতটুকু বলছে ওই টাইপেরই কোয়েশ্চেন আছে, আর কিছু অ্যাডভান্সড কোয়েশ্চেন এখন একটু বলে দিয়ে যাচ্ছে। ঠিক আছে, চলো আজকে একটু নিউমেন প্রজেকশনটা যাই। নিউমেন প্রজেকশনটা মনে আছে? বল, কারণ সামনে বল, এটা পিছনে বল। তাহলে সামনে বল আর পিছনে বলটাকে আমি একটু অ্যানিমেশন দেখালে তো এখন এসে হয়ে যাবে, কাটতে হবে, পরে দেখাবো অ্যানিমেশন, ঋত্বিকার একটু বুঝতে অসুবিধা হবে। তাহলে এই একটা বল, এই একটা বল, এই একটা বলে তিনটা হাত, এই একটা বলে তিনটা। মানে কি, এইটা একটা কার্বন, মোহন মনে আছে তো, এইটা একটা কার্বন। তাহলে এই হাইড্রোজেন CH3 C2H5, সরি 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 এই যেটা বিয়ার, এখানে হাইড্রোজেন, এখানে CH3, এখানে বিয়ার। ঠিক আছে, এইবার ধরো এটাকে ঋত্বিকা ছবি আঁকতে পারো, অল্প অল্প ছবি আঁকতে পারো। আচ্ছা, এইখান থেকে তুমি যদি মনে করো এটা আমি একটা 3 ডাইমেনশনাল ফিগার রাখলাম, তুমি ওই দিক থেকে দেখলে কীরকম দেখবা? এটাকে দেখতে পারবা, এই ছোটো বলটাকে দেখতে পারবা? তাহলে কী দেখবে, খালি এর হাতগুলাকে দেখবা, হ্যাঁ, বাইরের থেকে যদি তুমি দেখো কী দেখবা, সামনে ছোটোটাকে দেখবা আর পিছনে বড়োটাকে, ছোটোটাকে ছোটো দেখবা, তারপর আর বড়োটা খালি এই যে এই হাতগুলো দেখবা, 3 ডাইমেনশনাল পাই, যেরকমটা আমি দেখছি একটু দেখানোর চেষ্টা করি। ওকে আসবে তাও এবার বুঝে কেমন আগে কিনা আছে। এই তিনটা হাত, এই তিনটা হাত কীরকম দেখবো এখান থেকে? হাতগুলোকে দেখতে পাবো, খালি হাতগুলোকেই দেখতে পারবো, পিছনের হাতটাকে কিন্তু দেখতে পারবো না। এই হাতে তিনটা বড় ক্ষমতা, আমি আর পাচ্ছি না, মানে আমার এই ইচ্ছের থেকে আমি আর পাচ্ছি না, বুঝলে তো, আমার এই ইকুইপমেন্ট ছাড়া আমি আর পাচ্ছি না। কী দেখতে পাবো তোমরা? দুটো খালি দেখো হাতগুলো দেখতে হবে, হাতগুলো দেখতে পাচ্ছ না? মানে পিছনের হাতটাকে তো তুমি দেখতেই পাচ্ছ না, মনে করে খালি সামনের হাতগুলোকে দেখছো, আর তিন দিকে যে এই সেগুলো বিস্তৃত অবস্থায় আছে ওইগুলো দেখতে পাচ্ছ। ঠিক আছে, এবার আমরা আজকে দেখবো যে এদের মধ্যে যে বললাম না রোটেশন, এই যে অপটিক্যাল রোটেশন, একটা ফিক্স থাকবে, এই হাতটাকে দেখতে পাচ্ছি, একটা যে কোনো হাত ঘোরাচ্ছি, এটা ঘোরাচ্ছি, ঘোরাচ্ছি না, এদের ঘোরানো দেখো। যখন এই যে এরকম থাকবে, এরকম এরকম কেন বলো তো, এই হাতগুলি না ঘোরাচ্ছে, বুঝতে পারছি। যখন এরকম থাকছে দেখো, তাহলে কী দেখছো, একটা উপর আরেকটা আছে, দেখো এটা আর এটা একদম অপোজিট হয়ে আছে, মানে একদম পাশাপাশি আছে না। যখন এরকম হবে তখন আমরা বলবো এটাকে হচ্ছে ইক্লিপসড, পাশাপাশি থাকছে, একদম পাশাপাশি। দেখো প্রত্যেকটা হাত এটা এটা একদম পাশাপাশি থাকবে সব, ইক্লিপসড। ঠিক আছে,
যখন এদের মধ্যে 60 ডিগ্রি অ্যাঙ্গেল থাকবে 60 তখন বলবো হচ্ছে গজ। গজ। তাহলে এরকম থাকলে ইক্লিপস, এইরকম 60-এ থাকলে গজ। মানে এদের মধ্যে দেখো 0 ডিগ্রি ডিফারেন্স। এটাকে বলে ডাইহেড্রাল অ্যাঙ্গেল, পরে বলবো ডাইহেড্রাল অ্যাঙ্গেল কি, ঠিক আছে? তাহলে এটাকে বলছি ইক্লিপস, ঠিক আছে? তাহলে যখন 60 ডিগ্রি ডিফারেন্সে যাবে তখন বলবো গজ, আর যখন এরকম একদম অপোজিট হয়ে যাবে তখন বলবো স্ট্যাগার, ঠিক আছে? এটা বলে রাখো এখন, এই যে এখন তাহলে একদম 0 ডিগ্রি ডিফারেন্স হলে কি হবে? ইক্লিপস। যদি 60-এ হয় তাহলে গজ, আর একদম 180-তে চলে গেলে স্ট্যাগার বা অ্যান্টি কনফার্মেশন। হ্যাঁ, লিখে দিলে ভালো হয়। হ্যাঁ, না, লিখে দিবে তো কি না, বন্ধুর থেকে বলেছে লিখে দিলে ভালো হয়। লিখো না। তাহলে এটা হচ্ছে আমার নর্মালটা। আমি এখান থেকে অ্যাকচুয়ালি মুভমেন্টটা দেখানোর জন্য এই আজকে বাবা একটু বল আকারই আঁকি। তাহলে এদিক থেকে দেখলে এটাকে দেখবো, আর এই পিছনের হাতগুলোকে দেখবো, আর এদিক থেকে দেখলে এটাকে দেখবো, আর এই পিছনের বড় বলটাকে দেখবো, বড় বলটাকেও দেখবো, আর হাতগুলোকেও দেখবো। এটা হচ্ছে আমার মুভমেন্ট কর। এখানে এই ছোটোটা হচ্ছে আমি এটা দেখছি, মানে যদি সূর্যের আগে পৃথিবী থাকে তাহলে পৃথিবীটাকে এরকম একটা বিন্দুর মতোই দেখবো। এই ধরো CH3, এই হচ্ছে H, এই হচ্ছে Br, প্রথমটা CH3 HB, কারণ CH3 আছে, H আছে, Br আছে। এটা পরের কার্বনটায় আমি CH3টাকে এখানে লিখলাম, এটা আমি Brটাকে এখানে লিখলাম। কেন বলো তো এখানে লিখলাম? এটাই দেখানোর চেষ্টা করছি যে এই CH3-CH3-র মধ্যে হচ্ছে 0 ডিগ্রি, মানে ওইটা ওইদিকে দাঁড়িয়ে আছে, এটা ওইদিকে দাঁড়িয়ে আছে, মানে একটু অ্যাঙ্গেল করে দেখছো, তার কি হচ্ছে? আমার তো এই সোজাসুজি, অ্যাকচুয়ালি আমার ঘটনাটা হচ্ছে এরকম। এটা হচ্ছে আমি বোঝাচ্ছি হচ্ছে আমার ইক্লিপসটা, এবার সোজাসুজি তো আর দেখতে পারবো না, আমি একটু দেখাচ্ছি কেন, কারণ যেন তুমি দুইটাই দেখতে পারো। কিন্তু এদের মধ্যবর্তী ডায়াড্রাল অ্যাঙ্গেল হচ্ছে এইটা হচ্ছে ডায়াড্রাল অ্যাঙ্গেল, ঠিক আছে? অ্যাকচুয়ালি ডায়াড্রাল অ্যাঙ্গেল বলে এইটার সাথে এটার পরের ডিফারেন্স, এটা কোনো ডায়াড্রাল অ্যাঙ্গেল লাগবে না এখন। তো এরকম আছে। আমি একটু এই জন্য একটু তলটাকে আমরা একটু কোনাকুনি করছি, যেন দুইটাকে দেখতে পাচ্ছি। তাহলে এদের ডিগ্রিটা কত? 0, ঠিক আছে? যদি এরকম করি 60 ডিগ্রি, মানে স্যার দুটোর সাপেক্ষে, ওই দুটো এটার সাপেক্ষে এটা, এই দুটার মধ্যবর্তী কোণ কত? হ্যাঁ, 0 ডিগ্রি না? এটা 0, 60, 90, 180। তাহলে এখানে করলাম, এটাকে আমরা বলছি তাহলে ইক্লিপসড। তোর বাংলা পারি না, হ্যাঁ স্যার, ইংলিশটা ইক্লিপসড, ঠিক আছে? এবার 60 ডিগ্রি কোণ করবো। কারণ একটা তো আর রোটেশন হবে না, সবগুলোই রোটেশন হবে। এটাকে তাহলে আমি বলছি কত? 60 ডিগ্রি। এটাকে বলছি গজ কনফর্মেশন, এগুলি কনফর্মেশনাল আইসোমার, হ্যাঁ? গজ কনফর্মেশন, গজ। ঠিক আছে? এটাকে বলছি আমরা স্ট্যাগার্ড। স্ট্যাগার্ড কনফর্মেশন, ঠিক আছে? দেখো এই স্ট্যাগার্ডের মধ্যে দেখো এটাতে কিন্তু একটা স্টেরিক রিপালশন কাজ করবে। যখন এরকম কাছাকাছি থাকবে দেখো একটা স্টেরিক কাজ করবে, ঠিক আছে? এরকম কাছাকাছি যখন থাকছে তখন স্টেরিক কাজ করবে, পাশাপাশি আছে, কারণ দুটো তো বাল্কি গ্রুপ, খেলাটা কী করবে? যখন 60-এ যাবে তখন কিন্তু রিপালশনটা একটু কম হবে,
আর যখন এখানে আসবে তখন একদমই কম। খুবই কম। এর জন্য এটা লেস স্টেবল, এটা স্টেবল, মোস্ট মোর স্টেবল। বোঝা যাচ্ছে কথাটা? এটার যদি আমি কার্ভ করি তাহলে কার্ভটা একটু ছোট্ট করে দেখায় দিই, বেশি বড় করবো না। হ্যাঁ, তাহলে শুরুতে হচ্ছে একদম পুরা, এটা হচ্ছে তোমার ইসে এনার্জি বেশি, ইক্লিপসড, ঠিক আছে? এটা হচ্ছে গজ, এটা হচ্ছে ইক্লিপসড। কি বলছো? স্ট্যাগার নামটা খুবই শোনা শোনা। গজ, আর এটা হচ্ছে স্ট্যাগার্ড। স্ট্যাগার্ড বা এটাকে অনেক সময় অ্যান্টি কনফর্মেশনও বলে। অ্যান্টি কেন? একটা এটার অপোজিট। এটা কিন্তু নিউম্যান থেকে আসবে। এই যে এই কনফর্মেশনটা করলাম, এটা হচ্ছে নিউম্যান স্যার টোটালটা কি নিউম্যান দিয়েছে? নিউম্যান প্রজেকশন। হ্যাঁ, এটা নিউম্যান প্রজেকশন হিসাবে। নিউম্যান দিয়েছে। এবার আসবে হচ্ছে সহজ। তাহলে আমরা কী কী দেখলাম? ফিশার দেখলাম, নিউম্যান দেখলাম, ফ্লাইওয়েজ দেখলাম, আর হচ্ছে সিস্টার্সটা হচ্ছে জ্যামিতিক সমগ্র। আমি বলছি হচ্ছে এটা টোটাল কনফর্মেশনাল আইসোমার। ফিশার প্রজেকশন, ফ্লাইওয়েজ, নিউম্যান। এখন দেখবো হচ্ছে সহজ। আচ্ছা স্যার, ফ্লাইওয়েজ থেকে কি ওই আলোক সক্রিয় মিশ্র? সবগুলি তো আলটিমেটলি একই জায়গায় তুমি আনতে পারবে। এখানে সবগুলো তোমার একটা ইন্টার কনভার্টেবল। তো আমি একটা যৌগকে আমি বিভিন্নভাবে আনছি। ফার্স্ট ফিশার দিয়েছিলেন? ফিশারটা খুব সহজ। হ্যাঁ, ফিশার প্রথম ফার্স্ট। অত বেশি ডিটেলসে নেই। নাই তো, আমি জানি তো না। আমি এগুলো এলিয়েনের বইয়ের কথা বলছি। আচ্ছা, এবার যেটা বলছি, যেটা এখন নাই তোমাদের, সহজটা নাই, ঠিক আছে? সহজটা তবু বলে দিচ্ছি। দেখো, আমরা CH3HB আর এইভাবে আঁকলাম না? এটা খুব সিম্পল, বুঝলাম তো? একটু যদি কঠিন মনে করো তাহলেই কঠিন, আর যদি সহজ মনে করো তাহলেই সহজ। এরকম আছে তো? এটা আমরা নিউম্যানটা এইভাবে দেখাইলাম না, বল দিয়ে। বলটাকে এরকম ছিল, আমি এরকম তোমাদের সামনে এরকম দেখাচ্ছি, তাই তো? এখানেও তাই। এই ক্লিপটা দেখো, এটার মধ্যে কত 120 ডিগ্রি কোণ করে এরকম করে, এটাকে বলে হচ্ছে সহজ। এইভাবে দেখানো তো হ্যাঁ, এটাকে দেখানোটাকেই বলে সহজ। সহজ, ঠিক আছে? তাহলে দেখো CH3, ঠিক আছে? এইভাবে এটারও আবার ওই যে তোমার ইক্লিপসড হবে, তোমার ইসে হবে, গজ হবে, অ্যান্টি হবে, বা স্ট্যাগার্ড হবে। দেখো এখানে এই যে এইখান থেকে অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে ডাইহেড্রাল অ্যাঙ্গেল, এই যে এই তল আর এই তলের মধ্যে। তো এখানে দেখো এই CH3 আর এই CH3টার মধ্যে, দুটার মধ্যে কোন অ্যাঙ্গেল কত? 180। এটাকে বলবো আমরা স্ট্যাগার্ড। যখন আমি CH3টাকে উপরে দিব তখন বলবো আমরা কি? ইক্লিপসড। তখন সোজাসুজি আছে। যদি এরকম কোনাকুনি দিই, এটার সাথে এটা যদি আমি একটাকে রোটেশন করাই, দেখো, আরে একদম খুব মজার জিনিস তো, কোনো ঝামেলাই নেই। এটা তো রোটেশন হবে, এটা তো সবগুলো ইকুইভ্যালেন্ট। এই CH3, এই H, এই Br, এই CH3, এই H, এই Br। এই CH3 আর এই CH3-র মধ্যে কোণের ডিফারেন্স কত হচ্ছে দেখো তো? 60 ডিগ্রি। এটা সোজা দেখো, এই বললাম না, একটু এরকম দেখাই দিলাম, এরকম ছিল একটু দেখাই দিলাম। হ্যাঁ, 60 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে গজ, বুঝতে পারলাম তো? বা ব্রোমিনের সাথে এই ব্রোমিনের 60 ডিগ্রির ডিফারেন্স অ্যাঙ্গেলে। যেহেতু আমি 2 ডাইমেনশনাল প্লট করছি, এটা তো 3 ডাইমেনশনাল ফিগার। তো এই যে এটা হচ্ছে আমার সহজ। খালি একটু দেখালাম যে সহজের আকৃতিটা কী হয়, ঠিক আছে? এটা হচ্ছে সহজ কনফার্মেশন। ঠিক আছে? আরেকটা হয় জিগজ্যাগ। যেটা তোমাদের দেখাইছিলাম না, এই যে এরকম ধরো জিগজ্যাগ, এই জিগজ্যাগ আছে তো? এবার এখানে কোথাও দেখবা কি এরকমটা দেওয়া আছে, হ্যাঁ স্টার মার্ক। হ্যাঁ, আবার কোথাও দেওয়া আছে এরকম। আমি তো ভাবলাম বন্ডিং। তার মানেটা কি? এইটা মানে হচ্ছে দেখো, এখানে দেওয়া আছে, এটা মানে হচ্ছে ব্রোমিন, এখানে দেওয়া আছে ক্লোরিন। তার মানে
এই যে এটা একটা কাইরাল কার্বন, এটা একটা কাইরাল কার্বনেই দেখাবে, ঠিক আছে, কিন্তু এটার ক্ষেত্রে হচ্ছে বিলো দ্য প্লেনে, আর এটা হচ্ছে অ্যাবাভ দ্য প্লেন। হ্যাঁ এরকম হয়, কিন্তু এটা একটু কঠিন, এটা সেই অ্যাঙ্গেলগুলো তোমার মিলাইতে চাপ হয়ে যায়, কিন্তু নিউম্যানটা বুঝে গেলে সহজ, ঠিক আছে। এটা খুব বেশি অ্যাপ্লিকেশন তোমাদের না, এটা খুব বেশি অ্যাপ্লিকেশন আসবে হচ্ছে পার্ট 1, কোন ক্লাসে আছে? পার্ট 1 বিএসসি পার্ট 1, আর আর লাগবে না তোমাদের 12এই লাগবে না, বলে কেমিস্ট্রি দিচ্ছি। নিয়ে পড়বে ইচ্ছা আছে? যদি কেমিস্ট্রি নিয়ে পড়ো তাহলেই লাগবে, আর নাহলে পড়তে লাগবে না, আসে পড়তে লাগবে না, বোঝা গেল। তাহলে এইটুকু মোটামুটি লাইটের পার্ট, ঠিক আছে। এখন একটু নতুন জিনিস শুরু করবো, একটু পজ করো।